আসসালামু আলাইকুম। কোডার হাউস ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ মুর্শিদুল আরিফিন বলছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পিএইচপি এর স্ট্রিং সম্বন্ধে আলোচনা করব। তো চলুন দেখা যাক যে স্ট্রিং নিয়ে পিএইচপিতে কিভাবে কাজ করা হয়। তো প্রথমে আমাদের ওয়েব ব্রাউজার ওপেন করলাম। তো এখানে আমরা আজকে ব্রাউজার না, আমরা আগে আমাদের পিএইচপি ফাইল একটি তৈরি করে নিই। তো আমরা মোট পার্ট 3 গতদিন পার্ট 3 দেখিয়েছি। আজকে আমরা পার্ট 4 নামে একটি ফোল্ডার তৈরি করি। এখানে একটি ফাইল তৈরি করলাম index.php। এখন আমি HTML এর একটি কোড লিখি। আমি HTML এর একটি বেসিক স্ট্রাকচার, এটা আসলে আমি একটি প্লাগইন ব্যবহার করছি নোটপ্যাড প্লাস প্লাসের, যে কারণে সব কোড অটোমেটিক চলে আসছে। তো যাই হোক, আমি বডি যে ট্যাগ, আমি বডি ট্যাগের ভিতরে PHP লিখতেছি। এখানে আমাদের কোড লিখব। তো চলুন একটি স্ট্রিং আমরা ইকো করি। তো ইকো, এখানে আমি একটি স্ট্রিং লিখি, যেটি আমি গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে একটি স্ট্রিংকে ইকো করতে হয়। তো স্ট্রিংয়ের জন্য আমি ডবল কোড ব্যবহার করলাম এবং এর ভিতরে একটি স্ট্রিং লিখব। এখন এই কোডটি যদি আমি লিখি, তাহলে আমার ওয়েব ব্রাউজারে কোডটি রান করালে কেমন দেখা যাবে চলুন দেখি। লোকাল হোস্ট part4 index.php। তো আমার আউটপুটে কি আসলো? কোডার হাউস বিডি। তো এখানে আমি ডাবল কোড ব্যবহার করছি স্ট্রিংকে শো করানোর জন্য। তো আপনারা মনে রাখবেন যে স্ট্রিংকে আসলে সিঙ্গেল কোট এবং ডবল কোট দুইভাবেই ব্যবহার করা যায়। আপনি যদি ডাবল কোট না লিখে সিঙ্গেল কোটও লিখতেন, তাহলেও আমার স্ট্রিং ঠিকই শো করত। তো দেখুন, আমি আগের কোড থেকেই কপি করে আনি, কিন্তু এটিকে আমি এখন সিঙ্গেল কোট ব্যবহার করব। তো এখন আমি সিঙ্গেল কোটের ভিতরে আমি কোডার হাউস বিডি এই স্ট্রিংটি লিখলাম। তো প্রথম কোডের পরে আমি একটি নিউ লাইন দেই, লাইন ব্রেক, তাহলে দুটি আলাদা লাইনে আমাকে শো করবে। তো এখন আমি প্রোগ্রামটা রান করাই। তো দেখুন, কোডার হাউস বিডি, কোডার হাউস বিডি, অর্থাৎ আমি ডাবল স্ট্রিংয়ের ভিতরে, ডাবল কোটের ভিতরে আমি যে স্ট্রিংটি লিখছি এটি এবং সিঙ্গেল কোটের ভিতরে যে স্ট্রিংটি লিখছি, দুটি একই রকমভাবে আমাকে আউটপুটে শো করতেছে। তো এখন এই যে বিআর লিখলাম, বিআর আমি আরেকটি লাইনে লিখছি, খেয়াল করেন যে ইকো, এটা আমি আগের দিন বলছিলাম আপনাদেরকে যে আমরা HTML এর কোনো কোড যদি পিএইচপিতে লিখতে চাই বা ইকো করাতে চাই, তাহলে ইকো লিখে আমাকে ডাবল কোটের ভিতরে বিআর লিখতে হবে। তো এজন্য ইকো লিখে ডাবল কোটের ভিতরে আমি বিআর অথবা যে কোনো HTML কোড এভাবে লিখতে হবে। তো আমি বিআর লিখলাম, তাহলে কি করলো আমার প্রোগ্রাম? কোডার হাউস বিডি প্রথমে লিখলো, এরপরে একটি লাইন ব্রেক দিল, এরপরে আবার নতুন করে কোডার হাউস বিডি এটা আমি আবার লিখলাম। তো এর ফলে আউটপুটে নতুন লাইনে দুটি লাইন শো করলো। তো এখন দেখুন যে এই যে বিআর যে ট্যাগটি, এই ট্যাগটিকে আমি আলাদা ইকোর ভিতরে না নিয়ে আমি প্রথম যে ইকো এটির ভিতরেও পাশাপাশি লিখতে পারতাম। তো এটিকে আমি এখান থেকে কাট করে নিলাম এবং এখানে পেস্ট করলাম। এখন এই লাইনটি আমার দরকার নাই। তো দেখুন এখানে কি করবে, যে কোডার হাউস বিডি এটি একটি স্ট্রিং হওয়ার কারণে এই ডাবল কোটের ভিতর রাখছি, আর এর পরেই একটি HTML এর ট্যাগ ব্যবহার করলাম বিআর।
তার মানে হলো কোডার হাউস বিডি, আমার ওয়েব ব্রাউজার কি করবে, এই কোডার হাউস বিডি এই অংশটুকু প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে আমার ওয়েব ব্রাউজার দেখতে পারবে যে আমি একটি HTML এর ট্যাগ শুরু করেছি। সো সে এই HTML এর যে ট্যাগ, এই ট্যাগের যে কাজটি, সেই কাজটি করবে। তো বিআর এর কাজ হলো নতুন লাইনে প্রিন্ট করা, এই জন্য সে প্রথমে কোডার হাউস বিডি প্রিন্ট করে এই HTML এর বিআর ট্যাগ পাওয়ার কারণে পরের লাইনে নিয়ে যাবে এবং পরের লাইনে নিয়ে কোডার হাউস বিডিকে প্রিন্ট করবে। তো এখন দেখুন, আমি ইচ্ছা করলে সিঙ্গেল ট্যাগের ভিতরে বা অথবা ডবল কোটের ভিতরে যে কোনো স্ট্রিংকে আমি এখন যদি চাই যে এই স্ট্রিংয়ের অংশটুকুকে আমি এইচ-অন ট্যাগ, হেডার ট্যাগের ভিতর ব্যবহার করব, তাহলে আপনি এখানেই লিখতে পারবেন যে এইচ-অন, এখানে আমি লিখি এইচ-অন এবং এর ভিতরে আমি এইচ-অন ট্যাগটিকে এন্ড করে দিলাম। তাহলে আমার কম্পাইলার কি করবে, পিএইচপি এর কম্পাইলার, মানে যে প্রোগ্রামটিকে কম্পাইল করে আর কি চেক করে দেখে যে কোনো সমস্যা আছে কিনা, সে কি করবে, প্রথমে এই লাইনটা পড়া শুরু করবে। তো প্রথমে এইচ-অন ট্যাগ পাবে, এরপরে আমি একটি স্ট্রিং লিখছি, এটাকে আউটপুট করবে কোন ট্যাগে, এইচ-অন ট্যাগের যে স্টাইল আছে এই স্টাইলের মাধ্যমে আমার এই অংশটুকু আউটপুটে শো করবে। চলুন দেখি আউটপুটে কি আসে। পেজকে রিফ্রেশ দেওয়ার পরে দেখুন যে প্রথমটা নর্মাল স্টাইলে হয়েছে এবং এইটুকুকে আমি এইচ-অন ট্যাগের ভিতর লিখছিলাম, যে কারণে এইচ-অন ট্যাগের ডিফল্ট যে ফন্ট সাইজ এবং ডিফল্ট যে স্টাইলিং, সে স্টাইলিং নিয়ে সে এটিকে আমাকে আউটপুট শো করছে। তো এখন আমি এটাকে ডবল কোট লিখলেও আমার একই জিনিস আউটপুটে শো করত। তাহলে এবার আসুন আমি আরেকটি জিনিস দেখাই আপনাদের, ভ্যারিয়েবলের ব্যবহার। আমি একটি ভ্যারিয়েবলের ভিতরে এবার মানটা নেই, str, আমি একটি ভ্যারিয়েবল নিলাম, স্ট্রিং টাইপের জন্য একটি ভ্যারিয়েবল, যে কারণে str নাম দিচ্ছি। এখানে আপনি যে কোনো নাম দিতে পারবেন, ইকুয়াল, এখানে আমি একটি লাইন লিখি এখন যে আই লাভ মাই কান্ট্রি, অবশ্যই সেমিকোলন দিতে হবে লাস্টে, এটা আপনারা ভুল করবেন না। তো দেখুন আই লাভ মাই কান্ট্রি এটি একটি স্ট্রিং এবং এটিকে আমি str ভ্যারিয়েবলের ভিতরে রেখেছি। এখন আমি চাচ্ছি এই স্ট্রিংটাকে শো করাবো, তো আমি ইকো দিয়ে এই যে ভ্যারিয়েবলকেই যদি আমি ইকো করি তাহলে আমার আই লাভ মাই কান্ট্রি এটা ব্রাউজারে শো হবে। তো ইকো অফ str, তো এখন দেখুন আমার ব্রাউজার কি করবে, আই লাভ মাই কান্ট্রি এটিকে শো করতেছে। তাহলে কি হলো যে str নামক যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের ভিতরে আমি যে স্ট্রিং রাখি না কেন, আমি যখন str কি ইকো করাবো তখন আমার ওই স্ট্রিংটা আউটপুটে শো করাবে। তো এখন আমি এর পরে আমি যদি নিউ লাইন দিতে চাই, আমি বেশ কয়েকভাবে এখানে নিউ লাইন ব্যবহার করতে পারি। এক হলো যে আই লাভ মাই কান্ট্রি, এখানে আমি বিআর ট্যাগ দিয়ে নিউ লাইন ব্যবহার করতে পারি, তাহলে এর পরে আমি যা কিছু লিখবো না কেন নতুন লাইনে আমাকে দেখাবে। আর বিআরকে এখানে ইউজ না করে আমি এই যে ইকো করছি এটার পরেও আমি লিখতে পারি যে ইকো অফ বিআর, এভাবে লিখলেও হবে। কিন্তু আরেকটি নিয়ম আছে আজকে আমি আপনাদেরকে বলবো, সেটা হলো দুটো স্ট্রিংকে কনক্যাটেনেশন অর্থাৎ যোগ করার নিয়ম। তো এখানে দেখুন যে str এটি হলো একটি স্ট্রিং, এখন আমি আরেকটি স্ট্রিং ব্যবহার করতে চাচ্ছি। str শুধু স্ট্রিং নয়, এটি ভ্যারিয়েবলও বলা চলে, যে এই ভ্যারিয়েবলের ভিতরে স্ট্রিং মান আছে, যে কারণে এটি একটি স্ট্রিং এবং এটি একটি ভ্যারিয়েবল। তো আমি গতদিন বলছিলাম যে ভ্যারিয়েবলের সাথে আমি স্ট্রিং সরাসরি ব্যবহার করতে পারবো না। তো আজকে আপনাদেরকে দেখাই যে আমি যদি এখানে str লিখে আমি যদি বিআর সরাসরি এভাবে লিখি যে বিআর, তাহলে কিন্তু কাজ করবে না। অর্থাৎ বিআরকে অবশ্যই কিসের ভিতরে রাখতে হবে, একটি স্ট্রিংয়ের যে ডবল কোট এর ভিতরে রাখতে হবে। তো আমি একে str ডবল ভিতরে রাখলাম। তো এখানে এই ডাবল কোট দেওয়ার কারণে এই স্ট্রিংয়ের অংশটুকু আলাদা হয়ে গেল, এটি হলো স্ট্রিংয়ের শেষ এবং ডাবল কোট, লাস্ট ডাবল কোট যেটা সেটা বোঝায় যে স্ট্রিংয়ের শেষ এবং প্রথম ডাবল কোট হলো স্ট্রিংয়ের শুরু। তো এই ডাবল কোট দেওয়ার অর্থ হলো যে বিআরটি আমার এখন একটি স্ট্রিং হিসেবে কাজ করতেছে, আর এটিও একটি স্ট্রিং কিন্তু এটি ওয়ান কাইন্ড অফ ভ্যারিয়েবল। তো
তো দুটি দুরকম হওয়ার কারণে এটি একটি ভ্যারিয়েবল হওয়ার কারণে এবং এটি একটি ডাইরেক্ট স্ট্রিং হওয়ার কারণে এই দুটি আলাদা আলাদা স্ট্রিং হিসেবে কাজ করবে, যে কারণে এই দুটিকে যোগ করতে চাইলে আমাকে একটি ডট চিহ্ন দিতে হবে। আপনারা মনে রাখবেন যে স্ট্রিংকে কনক্যাট করতে গেলে একটি ডট চিহ্ন দিয়ে কনক্যাট করতে হয়, অর্থাৎ যুক্ত করতে হয়। তো এক্ষেত্রে আমি এটা যদি দিয়ে এরপরে আবার কিছু ইকো করাই, যে ইকো অফ মনে করেন বাংলাদেশ, তাহলে আই লাভ মাই কান্ট্রি এখানে আলাদা একটি স্ট্রিং এখানে আউটপুটে শো হবে, এরপরে একটি নতুন লাইন আসবে বিআর ট্যাগের কারণে, এবং এরপরে আমাকে বাংলাদেশ আউটপুটে শো করবে। তো চলুন দেখা যাক আউটপুট কি দেখায়। তো দেখুন এখানে কি করছে, আই লাভ মাই কান্ট্রি, এরপরে নতুন লাইনে বাংলাদেশ। তো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা যে এখানে কিভাবে কাজ হচ্ছে। তো এখানে আরেকটি জিনিস, আমরা যদি চাই যে দুটো স্ট্রিংকে আমি আলাদা আলাদাভাবে ভ্যারিয়েবল যদি নাও হয় তবুও দুটো স্ট্রিংকে যোগ করব, সেটাও করতে পারবেন। মনে করুন যে আমি এই বাংলাদেশ এই লেখাটাকেই আরেকবার লিখব বাংলাদেশ, এবং এরপরেই আরেকবার বাংলাদেশ। তো এই যে দেখুন এখানে বাংলাদেশ আমি স্ট্রিং এর শুরু করছি এবং শেষ করছি, তার মানে এটি একটি স্ট্রিং এর পোরশন, এবং এখানেও একটা স্ট্রিং ব্যবহার করছি যে শুরু হয়েছে এবং শেষ হয়েছে। তাহলে এই যে অংশটুকুর ভিতরে আমার দুইটা স্ট্রিং, তো দুটো স্ট্রিং হওয়ার কারণে আমাকে এখন কনক্যাট করতে হবে, না হলে ইকো কিন্তু ঠিকমতো করবে না। তো এখানে আমি কনক্যাট করলাম ডট দিয়ে, তাহলে আমাকে আউটপুটে দেখাবে বাংলাদেশ বাংলাদেশ। চলুন দেখা যাক ব্রাউজারে কি দেখায়, বাংলাদেশ বাংলাদেশ। তো এটাই হলো মূলত স্ট্রিং কনক্যাটিনেশন, যেটাকে বলে স্ট্রিং কনক্যাট করার নিয়ম। তো এখানে দেখুন যে এখানে যদি আমি এভাবে লিখতাম যে উপরে যে স্ট্রিংটা ছিল str ডট বাংলাদেশ, তাহলে এটির মানে হলো যে আগের যে str এর ভিতর যেটা ছিল আই লাভ মাই কান্ট্রি, এটিকে সে প্রিন্ট করবে এখানে এই লাইনে, এই ইকোর ভিতরে সে প্রথমে ওটাকে প্রিন্ট করবে str এর ভ্যালু, এরপরে শেষে বাংলাদেশ যোগ করে দিবে। তো দেখুন এখানে কি করছে, আই লাভ মাই কান্ট্রি লাস্টে বাংলাদেশ যোগ করে দিছে। তো দুটো স্ট্রিংকে আমি এভাবে যোগ করলাম। এখন এখানে যে স্পেস আসে নাই, এখানে এই স্পেসটা আপনারা এভাবে করতে পারেন যে এই বি এর আগে একটি ফাঁকা একটি স্পেস দিয়ে দিতে পারেন, স্পেস বার দিয়ে, তাহলে আমার আউটপুটে ফাঁকা স্পেস শো করবে। এই যে, তো এটি হলো মূলত স্ট্রিং কনক্যাট এবং স্ট্রিং এর বেসিক অপারেশন যেটা সেটা। এবার আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, সেটা হলো দেখুন যে আমি HTML এর কোডের ভিতর পিএইচপি কোড লিখছি। এখন এখানে পিএইচপির কোড শুরু হয়েছে এবং এখানে পিএইচপির কোড শেষ হয়েছে। আমি ইচ্ছা করলে আমার পেজের ভিতরে পিএইচপি পেজের ভিতরে যতগুলি খুশি ততগুলি পিএইচপি এর যে ট্যাগ ব্যবহার করতে পারবো, অর্থাৎ পিএইচপির পোর্শন, যে পিএইচপির যে অংশ, এরকম যতগুলি খুশি ততগুলি ব্যবহার করতে পারবো। তো আমি মনে করেন এখানে পিএইচপি শেষ হওয়ার পরে আমি আবার আরেকটি নতুন পিএইচপির ট্যাগ লিখি যে পিএইচপি, এখানে আবার নতুন করে আবার পিএইচপির কোড লিখবো আমি, আর এখানে মনে করেন এই যে দুটি পোর্শন পিএইচপির, এর ভিতরে আমি একটা নিউ লাইন দেব। তো খেয়াল করুন এখানে আমি ইকো ব্যবহার করতে পারবো না, কারণ এই যে অংশটুক এখান থেকে এই যে এই পর্যন্ত এই অংশটুকুর ভিতরে আমার কোনো পিএইচপির কোড আসলে লেখা যাবে না, এটা হলো HTML এর জন্য। অর্থাৎ পিএইচপির কোড এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, এবং এখানে আরেকটা পিএইচপি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। এটা বাদে, এই অংশ দুইটা বাদে আমি এর ভিতরে মনে করেন এই পিএইচপির আগে এই যে আমার অষ্টম এবং নবম লাইন, এই দুইটি লাইনের ভিতরে আমি যা কিছু লিখবো না কেন, আবার এখানে দেখুন যে 19 থেকে 21 লাইন, এর ভিতরে যা কিছু লিখি না কেন, এবং এই 27 লাইনের পরে 28 থেকে এরপরে এর ভিতরে যা কিছু লিখবো না কেন, এগুলি সবই HTML এর কোড হিসেবে বিবেচনা করবে ওয়েব ব্রাউজার, যে কারণে আমি এখানে HTML এর কোড লিখবো। তো এখানে নিউ লাইন করতে গেলে আমি সরাসরি HTML এ যেভাবে লিখতাম সেভাবে নিউ লাইন করে দিলাম।
এখন নতুন একটা লাইন হয়ে গেল, যেহেতু এটা HTML এই জন্য বিআর সরাসরি ব্যবহার করছি। এবার আসুন এই পিএইচপির ভিতরে আমি আবার পিএইচপির কোড ব্যবহার করি। তো উপরে আমি যে জিনিসটা লিখছিলাম যে STR অফ বাংলাদেশ, আমি এইটুকুকে একটু ভিন্ন রূপে দেখাবো আপনাদের। এখন এখানে আমি লিখলাম ইকো, আমি এবার ডাবল কোড ব্যবহার করলাম। আসলে সিঙ্গেল কোড ডাবল কোডের ভিতরে কিছু ডিফারেন্স আছে, বেসিক ডিফারেন্স, যেটা আমি পরে আসতেছি। তো এখানে মনে করুন আমি এভাবে লিখি যে STR একটা স্পেস দিয়ে বাংলাদেশ। তো খেয়াল করুন আমি উপরে লিখছি STR ভ্যারিয়েবলটাকে স্ট্রিং থেকে আলাদাভাবে লিখছিলাম এবং ডট দিয়ে বাংলাদেশকে কনক্যাট করছি। আর এখানে আমি কি করতেছি, সরাসরি একটি ডাবল কোটের ভিতরেই STR এবং বাংলাদেশ দুটা আমি পাশাপাশি লিখতেছি। তো এখানেও কিন্তু আমার আউটপুট কোনো ঝামেলা করবে না। আমি যদি এটিকে রিফ্রেশ দিই তো দেখুন আমার আউটপুট কিন্তু খুব সুন্দরভাবে আসছে যে আই লাইক মাই কান্ট্রি বাংলাদেশ। অর্থাৎ এই যে লাইন 17 নম্বর লাইন, এটা যে কাজ করতেছিল আমার এই 24 নম্বর লাইনও একই কাজ করছে। তো এখানে একটি ঝামেলা আছে, সেটি হলো আপনি যদি এই বাংলাদেশ এবং এই STR এর ভিতরে কোনো ফাঁকা স্পেস না দেন, অর্থাৎ আমি এই লাইনটা যদি বন্ধ করে দেই, তাহলে কিন্তু এই পুরাটুকু একটি ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। তো তখন আর STR আলাদাভাবে চিনবে না, তখন সে বলবে যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল, আমি চিনতেছি না এটাকে। তো দেখুন আমি যদি ওটা ওয়েব ব্রাউজারে রান করাই তো সে কি বলতেছে যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল STR বাংলাদেশ, অর্থাৎ STR এর পরে আমি স্পেস না দেওয়ার কারণে এই পুরোটুকুকে PHP একটি আলাদা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করছে। তো এই জন্য এখানে স্বয়ংক্রিয়ভাবে অবশ্যই একটি স্পেস দিতে হবে। তো এটিরও একটি সলিউশন আছে, আমি যদি চাই যে স্পেস না দিয়ে কাজ করব, তাহলে আপনি সেকেন্ড ব্র্যাকেট এখানে ব্যবহার করতে পারবেন, যেটা আমি পরের লাইনে আপনাদেরকে দেখাই। ইকো STR বাংলাদেশ। তো এখানে STR কে আমি একটি ব্র্যাকেটের ভিতর লাগবো, সেকেন্ড ব্র্যাকেট। এখন যদি এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণ হলো এই সেকেন্ড ব্র্যাকেট STR কে সম্পূর্ণ একটি ভ্যারিয়েবল হিসেবে আলাদা করে ফেলবে। এখন আমি যদি এখানে স্পেসটা নাও দেই তাহলেও কি হবে, আমাকে কিন্তু আউটপুট ঠিকই শো করবে। ও আমি আগের লাইনে বিআর দিই নাই, তো এখানে আমি নিউ লাইন দিয়ে আসি। তো এবার দেখুন আমার আউটপুট ঠিক একই রকমভাবে শো করতেছে। তো আশা করি বুঝতে পারছেন এখানে আমি কিভাবে কাজ করতেছি। যদি সিঙ্গেল কোটেশন, এই যে এই ইকো, এটাকে যদি আপনি ডাবল কোটেশন না দিয়ে সিঙ্গেল কোটেশন দিতেন তাহলেও কিন্তু একই কাজ করবে। আমি এই কোডটিকে কপি করে পেস্ট করলাম। এবার এখানে আমি সিঙ্গেল কোটেশন দিই, ডাবল কোটেশনের পরিবর্তে আমি সিঙ্গেল কোটেশন ব্যবহার করলাম। এখানে কাজের বোঝার সুবিধার্থে একটি বিআর ব্যবহার করি। তো এবার দেখুন এখানে STR, এখানে কিন্তু STR কাজ করতেছে না। এই যে সিঙ্গেল কোটেশন, আমি আগে বলছিলাম যে ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশনের ভিতর একটি বেসিক পার্থক্য আছে। তো খেয়াল করুন যে এখানে শেষ লাইনে কিন্তু সে এটিকে চিনতেছে না। প্রথম লাইনে ডাবল কোটেশনের ভিতর দেওয়ার কারণে এই দুইটা ভ্যারিয়েবল, একটি ভ্যারিয়েবলের সাথে আমি সরাসরি স্ট্রিং একসাথে লিখতে পারছি, কিন্তু এখানে এসে সে এটিকে এই যে ডলার সিম্বলের পরে যে STR এবং বাংলাদেশ, এটুকুকে এই যে ডলার সিম্বল সহ STR যে একটি ভ্যারিয়েবল এবং এখানে যে আলাদা কোনো মান উপরে যে এখানে অ্যাসাইন করা আছে, এটিকে PHP চিনতেছে না সিঙ্গেল কোড ব্যবহার করার কারণে। তো এ ধরনের কিছু সমস্যা আছে সিঙ্গেল কোড ব্যবহার করার। তো প্রোগ্রামারদের জন্য ভালো একটি প্র্যাকটিস হলো যে যখনই কোনো স্ট্রিং আমরা ব্যবহার করব তখনই আমরা চেষ্টা করব ডাবল কোড দিয়ে ব্যবহার করতে। সিঙ্গেল কোড যতটা সম্ভব ততটা কম ব্যবহার করারই চেষ্টা করা ভালো। তো এবার আসুন আমি একটি এক্সাম্পল দেখাই যে আমরা কিভাবে আসলে লিখব বিভিন্ন বড় বড় কোড। এখন একটা সিম্পল এক্সাম্পল দেখাই আপনাদেরকে। যদি এভাবে আমি লিখতে চাই যে মাই, আমি তিনটি স্ট্রিং মানে একাধিক স্ট্রিং, দুইয়ের বেশি স্ট্রিংকে এখন অ্যাড করে দেখাবো আপনাকে যে মাই এজ ইজ, মনে করুন এটি একটি স্ট্রিং মাই এজ ইজ।
আমি এখানে একটা ভ্যারিয়েবল নেই, যে এজ নামক একটি ভ্যারিয়েবল নিলাম এবং এখানে আমি অ্যাসাইন করে রাখলাম 28। এই 28 কিন্তু আর স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল না, এটা হলো আমার ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, অর্থাৎ পূর্ণ সংখ্যা। তো এজ যে ভ্যারিয়েবলটা, এটিকে আমি শো করাবো। আমি এজ দিলাম, যে আমার আউটপুটটা আমি এরকম চাচ্ছি আসলে, যে মাই এজ ইজ 28। তো আমি এজ 28 এখানে সরাসরি না লিখে আমি একটি ভ্যারিয়েবলের ভিতর 28 নিয়ে তারপরে এই দুটিকে কনক্যাট করাবো, ডট এজ। তার মানে হলো যে আমার আউটপুটে শো হবে মাই এজ ইজ, এখানে যে ভ্যারিয়েবলের মান সেটি, অর্থাৎ 28। এরপরে যদি আমি চাই যে আরও কিছু অ্যাড করাবো, তাহলে আপনি এরপরে আবার ডট দিতে পারবেন, দিয়ে আরেকটি স্ট্রিং যোগ করলাম, মনে করেন অ্যান্ড আই লিভ ইন বাংলাদেশ। তাহলে আমার আউটপুট কি শো হবে, যে মাই এজ ইজ, এইটুকু একটি স্ট্রিং, এরপরে এজের মান দেখাবে, অর্থাৎ 28 দেখাবে, এবং এরপরে আরেকটি স্ট্রিং আমি ব্যবহার করছি, এবং যেহেতু এর ভিতরে কোনো নিউ লাইন দেই নাই, সুতরাং এই পুরাটুকু আমার একটি লাইনে শো করবে। চলুন দেখা যাক এরপরে আমাকে কি শো করে। তো দেখুন যে আমাকে দেখিয়েছে যে মাই এজ ইজ 28 অ্যান্ড আই লিভ ইন বাংলাদেশ। তো এখন এই জিনিসটুকু আপনি সিঙ্গেল কোড দিয়েও করতে পারবেন, একই জিনিস দেখাবে আপনাকে, যে মাই নেম ইজ 28 অ্যান্ড আই লিভ ইন বাংলাদেশ, সিঙ্গেল কোডেরও একই জিনিস আপনাকে শো করবে, সিঙ্গেল কোড। তো এইটি গেল স্ট্রিং। আচ্ছা, আমি এরপর একটি বিআর দিই। এবার স্ট্রিংয়ের আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাবো, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। সেটি হলো এই যে ডাবল কোড যে সিম্বল, এই ডাবল কোড সিম্বলটা হলো পিএইচপি এর একটি মানে ডিফাইন্ড সিম্বল, অর্থাৎ আপনি স্ট্রিংকে ইন্ডিকেট করার জন্য এই ডাবল কোড সিম্বল ব্যবহার করতেছেন। তো এখন যদি এরকম হয় যে এই ডাবল কোডকেই আমার ইকো করাইতে হবে, অর্থাৎ কোনো একটা কোটেশন আমি লিখছি যার ভিতরে আমার ডাবল কোটের ভিতরে একটা ওয়ার্ড লিখতে হচ্ছে। মনে করুন আপনি এরকমভাবে আপনি একটা জিনিস লিখতে যাচ্ছেন, যে দি মোর দি, আচ্ছা আমি আরেকটু লিখি, দি মোস্ট ইম্পর্টেন্ট ইনভেনশন is computer and this has changed our life. তো দেখুন আমার আউটপুটটা আমি একটু HTML আগে আপনাদেরকে দেখাই, যে এটুকুকে কাট করে নিলাম। পিএইচপি এর কোড শেষ হওয়ার পরে আমি ওই অংশটুকু লিখলাম। তাহলে দেখুন আমাদের ওয়েব ব্রাউজারে যেহেতু আমি HTML এর মাধ্যমে একটু শো করছি, তো আমার HTML এর আউটপুট কি দেখাচ্ছে, দি মোস্ট, আমি যা লিখছিলাম সেটি, দি মোস্ট ইম্পর্টেন্ট ইনভেনশন ইজ কম্পিউটার অ্যান্ড দিস হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। তো এখানে খেয়াল করুন এই যে কম্পিউটার, আমি কম্পিউটারকে একটি কোটেশনের মাধ্যমে আমার আউটপুটে শো করছি। এখন এটুক তো আসলে HTML এর কোড বিধায় কোটেশনে কোনো ঝামেলা করেনি, কিন্তু আমি যদি এই যে অংশটুক যদি ইকো এর ভিতর লিখতে চাইতাম তাহলে কি করতে হতো। তো আমি এই অংশটুককে কাট করে নিয়ে পিএইচপির ভিতরে লিখি, পেস্ট। এবার ইকো, এটুক আমি ডাবল কোটেশনের ভিতর লিখব, হ্যাঁ এটুক লিখলাম। এখন দেখুন যে এখানে ডাবল কোট শুরু এবং এখানে ডাবল কোট শেষ, অর্থাৎ আমার এখান থেকে এটুকু আউটপুটে শো করাতে হবে, কিন্তু এর ভিতরে আমার আরও দুটি ডাবল কোট চলে এসছে, যে কারণে ইকো আসলে পিএইচপিতে যদি আপনি ইকো করেন তাহলে এখানে ঝামেলা করবে। দেখুন আমাকে কি শো করতেছে, সিনট্যাক্স এরর, কারণ হলো সে এটিকেও ডাবল কোট হিসেবে ট্রিট করছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে যেটা করব, পিএইচপি এর নিয়ম হলো যদি এই ডাবল কোটের এই টুককে আপনি অফ করাতে চান এবং এই টুককে যদি একটি স্ট্রিংয়ের ক্যারেক্টার হিসেবে আপনি শো করাতে চান,
তাহলে এর আগে একটি ব্যাকস্ল্যাশ আপনাকে দিতে হবে। ঠিক একইভাবে এই ডাবল কোটকে আমি এর যে মানে পিএইচপি এর কাজ এটা বন্ধ করতে চাচ্ছি, সুতরাং এর সামনেও আমি একটি ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম। তাহলে এই ব্যাকস্ল্যাশ দেওয়ার কারণে কম্পাইলার যখন এই লাইনটা পড়া শুরু করবে এবং এই পজিশনে আসবে, তখন সে কি দেখবে যে একটি ব্যাকস্ল্যাশ, সুতরাং তার পরের অংশটুকুকে সে একটি নর্মাল স্ট্রিং হিসেবে ট্রিট করবে এবং নর্মাল স্ট্রিং হিসেবে সে এটিকে চিনবে, যে কারণে আপনার আউটপুটে এখন আর কোনো ঝামেলা করবে না। তো দেখুন আউটপুটে কি দেখায়। এবার দেখুন আমার আউটপুট ঠিকই শো করতেছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেনশন ইজ কম্পিউটার অ্যান্ড দিস হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফ। এখানে ডাবল কোট সহ কম্পিউটার শব্দটা আপনাকে শো করছে। এখন এখানে একটি বিষয় আছে, যদি এরকম হয় যে আপনার কোড অনেক বড়, আপনি মনে করেন 100টা লাইন এরকম লিখছেন, বা আপনার কোনো কারণে এরকম ইকো করানো লাগতেছে অনেক, তো আমি এই যে ডাবল স্ল্যাশ অ্যাড করার আগের পজিশনে ফিরে যাই। মনে করেন আমাদের এরকম ছিল, তো এখন আমাদের এই লাইনটা অনেক বড় এবং আমাদের অনেক পেজে এটা ব্যবহার করা লাগছে। তো এটুকুকে আমি কপি করি বোঝার সুবিধার্থে, কয়েকবার পেস্ট করি। তো দেখুন এখানে আমি কম্পিউটার এভাবে কোটের ভিতর এই যে অংশ এখান থেকে এ পর্যন্ত এর ভিতরে অনেকবার লিখছি। তো এখানে যদি প্রত্যেকটির আগে এরকম আমি ডাবল কোড দেখে দেখে ব্যাকস্ল্যাশ অ্যাপ্লাই করতে যাই, তো এখানে দেখুন প্রায় 20 বারেরও বেশি এই কম্পিউটার শব্দটা লেখা আছে। তো আমাকে 20 গুণ প্রত্যেকটার জন্য একবার, 20 গুণ 2 40 বার, প্রায় 40 বার ব্যাকস্ল্যাশটা ব্যবহার করতে হবে এবং কার্সর সেখানে সেখানে নিয়ে গিয়ে ব্যবহার করতে হবে। তো এটি ইউজ করা একটি সমস্যার ব্যাপার, কারণ এরকম এরকম যে ডাবল কোড, শুধু যে ডাবল কোডই থাকবে সেরকম না। মনে করেন পিএইচপির ভ্যারিয়েবলের যে চিহ্ন, মনে করেন আপনার যে এজ, এখানে উপরে দেখুন এজ নামক একটি ভ্যারিয়েবল ব্যবহার করছি। তো আপনার যদি কোনো লাইনের ভিতরে এরকম কম্পিউটারের এখানে ডাবল কোড না থেকে যদি এরকম থাকতো যে এখানে একটি ওই যে পিএইচপির যে ভ্যারিয়েবল, সে ভ্যারিয়েবলের সিম্বল ডলার সাইন এখানে আপনি ব্যবহার করলেন এবং আপনি চাচ্ছেন আপনার আউটপুটে এরকম ডলার সাইনটাই শো করবে, তো সেখানেও কি করতে হবে, এই ডলার সাইন কম্পিউটার মানে আসলে বোঝাচ্ছে যে কম্পিউটার একটি ভ্যারিয়েবল, কিন্তু আসলে তো কম্পিউটার আপনার কোনো ভ্যারিয়েবল নয়, এটি একটি স্ট্রিং হিসেবে আপনাকে এখানে কাউন্ট করাতে হবে। সুতরাং এই যে ডলার সিম্বল, এটিকে এর নর্মাল যে কাজ এটিকে আপনার বন্ধ করে নিতে হবে এবং এখানেও আপনার কি করতে হবে, একটি ব্যাকস্ল্যাশ ব্যবহার করতে হবে। তাহলে এই ডলার সিম্বলকে পিএইচপি কম্পাইলার নর্মাল স্ট্রিং হিসেবে চিনবে, ক্যারেক্টার বা স্ট্রিং হিসেবে চিনবে। তো এই যে কাজ আপনার এরকম প্রত্যেকবার এই জিনিসটা এতবার অ্যাড করা একটি বোরিং কাজ এবং আপনার ফাইল যদি অনেক লম্বা হয় তাহলে এটি অনেকটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে, যে কারণে একটি পিএইচপিতে একটি জিনিস আছে, সেটি হলো হেয়ার ডটস। আমি স্পেলিং এখানে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে দেখাচ্ছি, সেটি হলো হেয়ার ডক্স, অর্থাৎ হেয়ার ডকুমেন্ট যেটাকে বোঝায়। এটির একটি নির্দিষ্ট রুল আছে, যে রুলটা ফলো করলে এই পুরা টুককে একটি জিনিসের ভিতর লিখতে হবে, যে কারণে আপনারা ঝামেলা করবেন। তো এখানে হেয়ার ডক্স ব্যবহার করতে গেলে দেখুন আমি কিভাবে ব্যবহার করি। এটিকে একটি ভ্যারিয়েবলের ভিতর আমি নিব, যে এই হেয়ার ডক্সের জন্য মনে করেন একটি ভ্যারিয়েবল নিলাম, সেরকম নাম দিয়েছে এইচ ডক্স ইকুয়াল। তো এখন খেয়াল করুন এই যে ইকো আর এখানে আমি করব না, এবং প্রথমে আমার যে দুটি জিনিস ছিল এইটুকে, আচ্ছা ওটুকু থাক। এখানে খেয়াল করুন আমি হেয়ার ডক্স লিখতে গেলে লেখার নিয়ম হলো, আপনি মনে করুন একটি ভ্যারিয়েবল নিলেন এইচ ডক্স, এখানে আপনাকে 3টি লেস দেন সিম্বল পরপর দিতে হবে। এরপরে মনে করুন যে আমি লিখলাম যে কোনো একটা ফাইল, বড় হাতের নাম দিলাম AAA। এই AAA কে কপি করে ঠিক এখানে আমাকে পেস্ট করতে হবে। এবার
আমি কি করলাম, এখানে খেয়াল করুন, এখানে ডাবল কোট দেওয়া যাবে না, হেয়ার ডক্সের নিয়মের ভিতর আছে যেখানে ডাবল কোট ব্যবহার করা যাবে না। লাস্টে এখানে দরকার নেই। হ্যাঁ, এখানে নিয়ম হলো যে আপনি হেয়ার ডক্স ব্যবহার করার নিয়ম হলো একটি ভ্যারিয়েবলের ভিতরে আপনি কি করলাম, আমি এই যে তিনটা সিম্বল দিলাম, তিনটা লেস দেন সিম্বল পরপর দিতে হবে এবং এরপরে কোনো স্পেস না দিয়েই আপনি যে কোনো একটা নাম নিলেন, এখানে যে কোনো একটা বড় হাতের আমি নাম নিলাম, মনে করেন ট্রিপলে, এবং এখানে যেটা দিয়ে শুরু করবেন ঠিক শেষেও একদম শেষ লাইনে এটা লিখতে হবে এবং এরপরে একটি সেমিকোলন দিতে হবে এবং এর ভিতরে যে কোড লিখবেন এটি অবিকল এরকমভাবেই আপনাকে শো করবে। মনে করেন এখানে আপনি নিউ লাইন আমি দেই নাই, মনে করেন এরপরে নিউ লাইন না দিয়েই পরের লাইনে চলে এসেছি, এখানে দুইটা লাইন গ্যাপ দিয়ে পরের লাইনে চলে এসেছি, এখানে কোনো নিউ লাইন নাই, তারপরেও যেহেতু এটুককে আমি কি বলছি যে অবিকলভাবে সে প্রিন্ট করবে, অর্থাৎ এখানে হেয়ার ডগস দেওয়ার কারণে সে এর পরে যা আসে অর্থাৎ এখান থেকে এই অংশটুক কম্পাইলার যেরকম পাবে সেরকম নিয়ে আপনার আউটপুটে বসিয়ে দিবে। তো এখানে খেয়াল করার বিষয় হলো এখানে যেটা দিয়ে শুরু হবে এবং এখানে সেটা দিয়ে শেষ হবে এবং লাস্টে একটি সেমিকোলন। এবার আমি কি করব, ইকো করব, যেহেতু এই পুরাটুককে আমি এখান থেকে এই কোডটুকুকে একটি ভ্যারিয়েবলের ভিতর নিয়েছি এইচ ডক্স, এখন আমি আউটপুট শো করাবো এইচ ডক্স, তাহলে এই অংশটুক আমার কি হবে, প্রিন্ট হয়ে যাবে। তো আসুন দেখি কেমন আউটপুট শো করতেছে। আচ্ছা, আমার 38 নম্বর লাইনে ভুল বলতেছে, তো এখানে আসলে এই যে স্পেস প্রথম লাইনে পড়ে, আচ্ছা আমি একটু দেখি, আমাকে 38 নম্বর লাইনে আমি এইটুকু মাঝখান থেকে আবার কোডটুকু নেই প্রথম থেকে, মনে করেন এইটুক কোড ছিল, এইটুক বাদ, হেয়ার ডগস ব্যবহার করা একটু ঝামেলাও আছে, যেটা আপনারা দেখতেই পারতেছেন। এখানে একটি স্পেস চলে আসছিল যে কারণে আমাদের আসলে ঝামেলা করছিল, সেটা হলো এই যে হেয়ার ডগসের যে এই যে তিনটা, এর পরে আপনি এভাবে কোনো স্পেস দিতে পারবেন না, এখানে অবশ্যই ব্যাকস্ল্যাশ চাপ দিয়ে এর পরে স্পেস আছে কিনা আপনাকে চেক করে নিতে হবে, অর্থাৎ এরপরে মাউসের আপনার কিবোর্ডের রাইট ক্যারেক্টার দিয়ে দেখবেন যে পরে কোনো স্পেস নিচ্ছে কিনা। তো এরকম যদি স্পেস দেন তাহলে আসলে কাজ করবে না হেয়ার ডগস। এবং একই ক্ষেত্রে একইভাবে এই যে নিচের যে তিনটি, এটির আগেও যদি আপনি স্পেস দেন এভাবে, তাহলেও দেখুন এই কোডগুলি কিন্তু অফ হয়ে গিয়েছে এবং কালার চেঞ্জ হয়ে গেছে, যে কারণে এখানেও আপনি এটার আগে কোনো স্পেস দিতে পারবেন না। এবার দেখুন আপনাদের আউটপুট ঠিকই শো করার কথা, হ্যাঁ এবার দেখুন আউটপুট ঠিক মতো শো করতেছে। তো আসলে হেয়ার ডগস যে খুব একটা ব্যবহার করা হয় সেরকম না, এখন হেয়ার ডগস খুব একটা ব্যবহার করা হয় না, কারণ মূলত আমরা আমাদের যে ওয়েবসাইটগুলি এগুলো ডাটাবেজের সাথে সম্পর্ক থাকে এবং এই ধরনের যদি কোনো বড় ধরনের কন্টেন্ট থাকে তাহলে সাধারণত ডাটাবেস থেকেই সেই কন্টেন্টগুলা রিড টাইপ করে নিয়ে আমাদের যে পেজে শো করা হয়, যে কারণে আসলে এর ভিতরে আমাদের এবং এই ধরনের বড় কন্টেন্ট লিখতে গেলে আমরা এই কন্টেন্টগুলোর জন্য টেক্সট এডিটর ব্যবহার করে থাকি, যে কারণে প্র্যাকটিক্যাল লাইফে বা প্র্যাকটিক্যাল ফিল্ডে এই ধরনের হেয়ার ডগসের ব্যবহার এখন বলতে গেলে নাই। তো আপনাদের মূলত স্ট্রিংয়ের যে পর্যন্ত আমি বলছি আপনাদের স্ট্রিং,
তো আশা করি স্ট্রিং সম্বন্ধে আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। আরেকটি জিনিস আছে স্ট্রিংয়ের ক্ষেত্রে, সেটিও আপনাদেরকে দেখিয়ে দিই। সেটি হলো স্ট্রিংয়ের অফসেট। অফসেটের কনসেপ্ট অনেকটা অ্যারের মতো। আমি যখন অ্যারে আলোচনা করব তখন আপনাদের এই বিষয়টি ক্লিয়ার হবে। তারপরেও যেহেতু এটি স্ট্রিংয়েরই একটি বিষয়, সুতরাং আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে আমি একটা নিউ লাইন দেই। মনে করুন আমি একটি স্ট্রিং নিয়েছি str ইকুয়াল str, তো আমার আগে ছিল। তো এখানে একটা বিষয় আছে যে এখানে দেখুন যে str নামক যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের ভিতরে আমি মান অ্যাসাইন করছিলাম আই লাভ মাই কান্ট্রি। এখন মনে করুন যে এই str নামক আমি ওই একই ভ্যারিয়েবল যদি নেই, যে কি নেওয়া যায়, উই লিভ ইন খুলনা বা আই লিভ ইন খুলনা। তো দেখুন আগের যে স্ট্রিং, এই স্ট্রিংয়ে আমি কি করছি, এই স্ট্রিংয়ের ভিতরে আই লাভ মাই কান্ট্রি এটি ছিল, এবং ওই যে str নামক যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল নিচের দিকে এসে আমি একই নামে ভ্যারিয়েবলের ভিতরে আমি আবার আরেকটি মান অ্যাসাইন করছি। তো এর দ্বারা আসলে কি হয়েছে বলেন তো, এর মাধ্যমে উপরের যে স্ট্রিংয়ের ভ্যারিয়েবল ছিল সেই ভ্যারিয়েবলের ভিতরে আরেকটা মান রাখার কারণে আগের মান কিন্তু আমার মানে মুছে গেছে। আগের যে স্ট্রিংয়ের ভিতর যে মান ছিল এখন আর সে মানটা নাই। এই স্ট্রিং কি করলো, আগের মানটাকে মুছে দিয়ে সে নতুন করে আবার মানটাকে রাইট করলো, অর্থাৎ আই লিভ ইন খুলনা। তো এখন যদি আপনি এই str-টাকে ইকো করান তাহলে কিন্তু সে আই লিভ ইন খুলনা অর্থাৎ লেটেস্ট মান যেটি সেটি দেখাবে। তো আমি এখন রান করাই প্রোগ্রামটা। তো দেখুন লাস্টে প্রথম যেহেতু কম্পাইল করতে করতে আসতেছে, তো প্রথমে স্ট্রিংয়ের ভিতর যে মানটা ছিল সেটি সে প্রিন্ট করেছে, কিন্তু এরপরে নিচের দিকে এসে এখানে যেহেতু আমি ওই স্ট্রিংয়ের মানটি পরিবর্তন করে দিয়েছি, সুতরাং পরিবর্তিত মানই সে শো করতেছে। তো এখন আসুন আমি অফসেটটা দেখাই আপনাদের। অফসেট হলো এই যে স্ট্রিং str, তো আমি চাচ্ছি যে এই যে liv আই লিভ, লিভের যে ভি, এটিকে আমি আলাদাভাবে শো করব, এই ক্যারেক্টারকে আমি আলাদাভাবে শো করব, এই ভি ক্যারেক্টারটিকে। তো স্ট্রিংয়ের ভিতরে প্রথম যেখান থেকে ক্যারেক্টার কাউন্টটা শুরু হবে সেটা হলো এই যে আই থেকে। আই হলো এই স্ট্রিংয়ের প্রথম ক্যারেক্টার, কিন্তু আইকে সে প্রথমে কি হিসাবে ধরবে, 0 হিসাবে ধরবে। এরপরে একটি ফাঁকা স্পেস আছে, এটিকে সে 1 হিসাবে ধরবে। যদিও এটা ফার্স্ট ক্যারেক্টার, কিন্তু সে এটি ইন্ডেক্স 0 থেকে শুরু করবে, অর্থাৎ i ইকুয়াল টু 0-তে থাকবে, ফাঁকা স্পেস এটির জন্য 1, এল এর জন্য 2, আই এর জন্য 3 এবং ভি এর জন্য 4। সে এরকম হিসাবে এই মানটিকে কাউন্ট করবে। তো খেয়াল করুন আমি ইকো করছি কি, আমি চাচ্ছি ভিকে ইকো করাবো। তো 0 থেকে শুরু হওয়ার কারণে 0, 1, 2, 3, 4, অর্থাৎ 4তম যে স্ট্রিংয়ের অফসেট সেটি হলো ভি। অর্থাৎ এভাবে str4 যদি আপনি দেন তাহলে আপনার আউটপুটে এই যে ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার ভি, এটি কিন্তু শো করবে। তো দেখুন আমাদের ওয়েব ব্রাউজার কি করতেছে, এটিকে রান করাইলে ভি শো করাচ্ছে। তো এটি হলো স্ট্রিংয়ের অফসেট। আপনি এরকমভাবে কোনো স্ট্রিংয়ের যে কোনো তম পদ আর কি আপনি এভাবে শো করাতে পারেন। তো আমাদের টিউটোরিয়াল এ পর্যন্তই। এর পরবর্তী টিউটোরিয়ালে আমি স্ট্রিংয়ের যে ফাংশনগুলি আছে, এই ফাংশন যে আসলে অনেক ফাংশন আছে, বিল্ট-ইন ফাংশন, যা আমাদের প্রোগ্রামিংয়ের কাজ সহজ করার জন্য পিএইচপির ডেভেলপাররা বাই ডিফল্টভাবে কিছু ফাংশন এন্ট্রি করে দিয়েছে। তো আমরা যে ফাংশনগুলো সবচেয়ে বেশি কাজে লাগে এবং প্রোগ্রামিং করতে গেলে সবসময় প্রয়োজন হয়, সে ফাংশনগুলি নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।